আমি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমরা আমাদের কর্মসূচিতে লন্ডন গিয়েছি। সেই সময় মাননীয় প্রধান উপদেষ্টারও সেখানে সফর ছিল, কাজে এটা একসাথে আমাদের যাওয়াটা একসাথে হয়েছে, বা প্রোগ্রামটা ছিল ভিন্ন ভিন্ন প্রোগ্রাম। তো আমরা আমাদের আগে থেকে আমাদের ঠিক করা ছিল ওখানকার ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে আমাদের বৈঠক হবে, IATPOCর সাথে আমরা কাজ করব। তো আমরা আমাদের এখান থেকে যারা যেসব সম্পদ পাচার করেছেন তাদের প্রাথমিক যে তালিকা আমাদের কাছে আছে সেই তালিকা আমরা পাঠিয়েছি, এবং আমাদের এদিককার আদালতের আদেশ নিয়েই আমরা সেটা পাঠিয়েছি, এবং সেখানে ন্যাশনাল ক্রাইম এজেন্সি আমি বলবো যে অন্তত এবার খুব ভালো কাজ করেছে। আমাদের সাবেক ভূমি প্রতিমন্ত্রী ছিলেন বলে না, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের অনুপার্জিত এবং পাচারকৃত অর্থে ক্রয় করা প্রচুর সম্পত্তি এবার এনসি এর সহায়তায় আমরা জব্দ করতে পেরেছি। ন্যাশনাল ক্রাইম এজেন্সির এই বন্ধুসুলভ সহায়তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদও দিয়ে এসেছি, এবং মানে এটা আমাদের জন্য খুব প্রীতিকর ছিল। আমরা যে সময় উপস্থিত হই সেই সময় কার্যক্রমটা এমন একটা পর্যায়ে আসছে, আমরা যেদিন সেখানে উপস্থিত সেদিনই আদেশটা হচ্ছে। আমরা সেই আদেশে আমার মনে হয় এটা আপনাদের জানা যে এই জাভেদ সাহেবের মোট 580টা বাড়ির আমরা সন্ধান পাই। তার মধ্যে 343টা বাড়ি যুক্তরাজ্যে, 228টা সংযুক্ত আরব আমিরাতে এবং 9টা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে আমি এটা বলছি। এর মধ্যে 343টা বাড়ি, যার আনুমানিক মূল্য 73.15 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় 1025 কোটি টাকা। এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে, এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব আশা করি। টাকাটা বাংলাদেশি মুদ্রায় 1025 কোটি টাকার মতো। আচ্ছা, এটা ছাড়াও তার ব্যাংক আমানত $2.5 মিলিয়ন, বা বাংলাদেশি টাকায় 35 কোটি টাকার সমপরিমাণ সেখানে ফ্রিজ করা হয়েছে। মানে এই সাইফুজ্জামান জাভেদের বিভিন্ন জায়গায় আরো কিছু প্রপার্টি আছে যেগুলি নিয়ে কাজ করছি, এবং আমরা যদি সঠিকভাবে বিভিন্ন সংস্থাকে পাঠাতে সক্ষম হই আমরা আশা করি সেখানেও সুফল পাব। আমাদের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট, যেটা MLAR, এটা আমরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আমিরাত সহ বেশ কয়েকটা জায়গায় পাঠিয়েছি। তো আমরা ভাগ্যবান যে যুক্তরাজ্য প্রথম এতে সাড়া দিয়েছে। লন্ডন সফরকালে পাচার হওয়া অর্থ উদ্ধারে দুদক, IATPOC যেটা ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার, ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে আমরা বসেছি। পাচারকৃত অর্থ উদ্ধার সারা বিশ্বব্যাপী একটা জটিল কার্যক্রম। বাংলাদেশের এক্ষেত্রে অভিজ্ঞতা কম। এই কাজে দুদকের কর্মদক্ষতা বাড়াতে এনসি আমাদের সাহায্য করবে প্রতিশ্রুতি দিয়েছে, এবং আমরা এর মধ্যেই একজন বলবো যে প্রশিক্ষক বলা যাবে আমাদের সাথে কাজ করতে শুরু করবেন। বাংলাদেশ ব্যাংকও অর্থ উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছে। গভর্নর নিজে লন্ডনে এসেছেন এবং তার প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে তিনি বৈঠক করেছেন। এ নিয়ে তিনি পৃথক সাক্ষাৎকার দিয়েছেন। তবে শেষ পর্যন্ত সম্পদ আমরা শুধু জব্দ করবো এবং তারপর আনতে পারবো কিনা, এটার মধ্যে একটা সূক্ষ্ম রেখা রয়ে গেছে। সেই অংশটুকু হচ্ছে আমরা যে দাবিটা করছি সেই দাবিটা আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই দাবির সমর্থনে আমাদের আদালতের যেমন আদেশ থাকবে তেমনি ব্রিটেনের আদালত যদি আদেশ দেয় তারপরে আমরা সেটা আমাদের কাছে ফেরত আনতে পারবো। আমাদের এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে, আমরা যখন লন্ডনে সেই সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারপরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল UK এবং স্পটলাইট অন কারাপশন, এই তিনটা সংস্থা মানে সমন্বিতভাবে ব্রিটিশ সরকারকে অনুরোধ করে যাতে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ আমরা ফেরত নিয়ে আসতে পারি। এখন আরেকটা বিষয় আপনি যেটা জিজ্ঞেস করলেন, এই যে
আমাদের আমাদের দুই রকম। প্রথমত আমরা আমরা কাজ করি, আমরা বিএফআইইউ একসাথে কাজ করি। কাজী শেষ পর্যন্ত মামলা মোকদ্দমা যেটা হওয়ার সেটা দুদক থেকেই হয়। কাজেই আপনি বলতে পারেন যে শেষ পর্যন্ত টাকা আদায় হবে কি হবে না এই কাজটুকু দুদকেরই করতে হবে। আচ্ছা, আর বাকিদের গুলি আমরা আগাচ্ছি। আজকে আমরা আরো 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 কয়েকটা, একজন জাভেদের একজন ভাই আছেন, তার নাম রনি, রনির প্রপার্টি, তারপরে আকবর সোবান সাহেবের দুই ছেলে সাফিয়ান এবং সাদাত, এই দুইজনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরো একজন মিস্টার ইমাম, আদনান ইমাম, তার ব্যাপারে কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাবো। যুক্তরাজ্যে, জি যুক্তরাজ্যে। আচ্ছা, আরেকটা আলোচনা ইদানিং আসছে, সেটা হচ্ছে যে আমরা যারা অর্থ পাচার করছে তাদের সাথে আলাপ আলোচনা করে অর্থ ফেরত আনার একটা প্রক্রিয়ার আলোচনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হচ্ছে। তা আমরা দুদকের পক্ষ থেকে এটা বলতে চাচ্ছি, দুদকের যেসব মামলা এগুলি কিন্তু কোনোটাই কম্পাউন্ডেবল না, আমাদের কোনোটাই নেগোসিয়েট করার মতো মামলা না। নন কম্পাউন্ডেবল মামলাতে আমাদের সমঝোতা করার কোনো সুযোগ নেই। এই আর টিউলিপ সংক্রান্ত কিছু প্রশ্ন বোধ হয়। হ্যাঁ, আমার মধ্যে শেষ। সেক্ষেত্রে মানে সেই অংশটুকু তো আমি নাই। আমি দুদক, আমাদের দুদকের যে বিধিবদ্ধ আইন, এই আইনের ভেতরে থেকে আমরা যতটুকু সেবা করার সেটা করে যাব। অন্তর্বর্তী সরকার হোক, মানে পাকাকৃত অর্থ ফেরত আনার জন্য অনেক করা হচ্ছে, আপনারাও কিন্তু আমরা যারা মানে যারা কলকাতা জানি যে দেশ থেকে যেসব অর্থ পাচার হয়ে গেছে একটি নদী ছাড়া নদী নেই। এখন বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তার কিছুটা হলেও করা সম্ভব কিনা আপনি মানে কি মনে করছেন? আমি আপনার সাথে আমিও সুর মিলাই। মানে আমরা এ পর্যন্ত আমাদের সাফল্য খুবই মিনিমাল, এবং যে মিনিমাল একটার কথা যেটা বলা হয় সেটা নিয়েও বাজার অনেক প্রশ্ন আছে, এবং সে পরিমাণ অর্থ আনতে আমাদের কি পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে সেটাও আমাদের বিবেচনায় রাখা দরকার। প্রথমত খুব স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি, এক দেশের টাকা আরেক দেশে চলে গেল, সেই দেশ বলবে যে আমার টাকা আমি কেন ফেরত দেবো, সেটা তো সেই দেশের সম্পত্তি হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা যদি আইনগতভাবে প্রমাণ করতে সক্ষম হই, এটা খুব সহজ কাজ না। আমি আশাবাদী আমরা যে আমাদের যত টাকা পাচার হয়েছে সব টাকাই আমরা ফেরত আনতে পারবো, এটা আমি ঠিক সেইভাবে বলতে চাচ্ছি না। আমরা যতটুকু প্রমাণ করতে সক্ষম হব ততটুকু আমরা আশা করি ফেরত আনতে পারবো। টিউলিপ সিদ্দিক আমাদের 3টা মামলাতে অভিযুক্ত এবং আরেকটা তদন্তাধীন। এর মধ্যে আজকের একটা পত্রিকাতে দেখলাম, আজকে আপনাদেরই কাজ, যে টিউলিপের একটি বোধহয় মৎস্য খামার কিংবা মৎস্য আয়ের একটি বন্দোবস্ত আমার দেশ বন্দোবস্ত আছে। সেখানে 2013 সালে তিনি মাছ বিক্রি করে 9 লাখ টাকা কামাইও করেছেন। সেটা যেহেতু ট্যাক্স রেকর্ডে নিশ্চয়ই আছে, সে কাজেই তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশি মনে হচ্ছে। এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা, এটা আমার মনে হয় আপনারা এটা ভালো বিবেচনা করবেন। টিউলিপের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আমাদের কাছে তার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা হচ্ছে তিনি একজন আমাদের দুদকের অভিযুক্ত এবং অ্যাবসকন্ডার, আমরা সেটাই বলবো। যদিও আমরা বিভিন্ন পত্র পত্রিকা এবং তার একটি চিঠিও গণমাধ্যমে এসছে যে তিনি সফলরত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেননি এবং অত্যন্ত সঙ্গত ব্যাখ্যা তিনি দিয়েছেন কেন করেননি। একজন অভিযুক্তের সাথে সাক্ষাতের সুযোগ বাংলাদেশে আমাদের আদালত সেভাবে দিচ্ছে কিনা, কাজে আমরা তো আমাদের ল্যান্ড অফ দ্য ল যেটা, সেই আইন অনুসরণ করে আমরা কাজ করব।
আরেকটা প্রসঙ্গে এসছে যে আমরা যেসব ঠিকানায় পাঠাচ্ছি তার কি সেই ঠিকানাগুলি সঠিক কিনা। আমরা একেবারেই সঠিক ঠিকানায় পাঠাচ্ছি। আমরা যেসব বিষয়ে অভিযোগ সেখানে তিনি যে ঠিকানা নিজের হাতে লিখেছেন সেই ঠিকানা ধরে আমরা পাঠাচ্ছি। আর এটাও মনে করার কোনো কারণ নাই যে তার শুধুমাত্র আহ এই আমাদের যে রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়লো, এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেটে দেখলাম হঠাৎ করে এক বছর তার স্বর্ণের পরিমাণ 10 ভরি থেকে লাফ দিয়ে 30 ভরি হয়ে গেল, এবং সেখানে দামের কোনো পরিবর্তন হয় নাই, দাম সমানই রয়ে গেল। হতে পারে, কিন্তু সেটা পরীক্ষা করার বিষয়। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ দিই, কারণ খুব আগ্রহ নিয়ে আপনারা এই বিষয়গুলি দেখছেন। আমি একটা বিষয় একটু জানার জন্য, নিশ্চয়ই। যেহেতু তিনি ব্রিটিশ পার্লামেন্টে রয়েছেন, মিনিস্টার জি, ব্রিটিশ পার্লামেন্টে কি দুদকের পক্ষ থেকে চিঠি পাঠানো বা ব্রিটিশ দপ্তরে, যেহেতু আমরা বিদেশ সংসদের বিভিন্ন সময় তাকে পাঠাচ্ছি, বাংলাদেশ থেকে তো অবশ্যই পাঠাবে বাংলাদেশে, এবং এটা তো স্বীকৃত তিনি ব্রিটিশে রয়েছেন। আমরা কেন দুদক কেন তাকে ব্রিটিশ পার্লামেন্টে অথবা এই প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি কেন দেয়? আচ্ছা ঠিক আছে, আমি আবার বলি, আমরা যাকে নিয়ে ডিল করছি তিনি একজন বাংলাদেশী নাগরিক। আমরা আমাদের যে ল্যান্ড অফ দ্য ল, সেই ল্যান্ড অফ দ্য ল অনুসরণ করে আমরা কাজ করছি। কাজেই আমার মনে হয় আমাদের দিক থেকে কোনো ক্রান্তি নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে তিনি যতই বলুন না কেন আমি বিষয়টা কিছুই জানি না, কিছুই যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন, কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন, কিছুই যদি না জানেন আমরাও কিন্তু তার আইনজীবীকে জানিয়েছি যে আমাদের যে আইনি বিধান সেই বিধান অনুযায়ী আমাদের আদালতেই তাকে মোকাবেলা করতে হবে। আমরা এও বলেছি যে তিনি যদি আসেন তার জন্য যদি কোনো আইনি সহযোগিতার প্রয়োজন হয় আমরা সেই সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছি। ব্রিটিশ পার্লামেন্ট না, ব্রিটিশ প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই জানেন, এটা সবাই জানেন। এখন আমরা আমাদের পদ্ধতিগত ভাবে আগাচ্ছি। জি, আমাদের পরবর্তী অংশ আমরা আমাদের আইন যেটা বলে আর কি, আমরা চিঠি পাঠাবো, সমন যাবে, ওয়ারেন্ট যাবে, একটা পর্যায়ে আমরা পত্রিকাতে দেব, পত্রিকাতে দেওয়ার পরে মানে আমরা তারপরে জানবো না এটা মনে করার কোনো কারণ নাই। আজকাল সামান্য কিছু আমাদের চোখে নজরে চলে আসছে, কাজে পত্রিকাটাও নিশ্চয়ই তার কাছে পৌঁছবে, এবং যারা তার শুভানুদ্দায়ী তারাও এটা দেখবেন, দেখে তারপর তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন, এবং আমরা তখন ইয়েস। একটা প্রশ্ন ছিল, গত আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যম বিভিন্ন সময় মন্ত্রী এমপিদের যে সামনে সেই সময় কিছু আইওয়াজ করেছে, এখন তাদের বিরুদ্ধে সমাজ পরিবর্তনের পরে তাদের বিরুদ্ধে এখন সরকারের যারা ক্ষমতায় তাদের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ। আমরা দেখছি যে কিছু মানে আগের যে অবস্থা এবং এখনকার যে অবস্থা এর মধ্যে গুণগত কিছু তফাৎ নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছে। এই সময় যদি স্পেসিফিক এমনকি কোন উপদেষ্টার বিরুদ্ধে যদি হয়ে থাকে এবং সুনির্দিষ্ট অভিযোগ আপনারাই কেন সরবরাহ করেন না, আমরা আমাদের যে বিধান সেই বিধান অনুযায়ী আমরা এগিয়ে যাব। আপনারাই চেষ্টা করে দেখুন, যদি সেরকম স্পেসিফিক মানে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, তিনি লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছেন, এটা তো অভিযোগ না। অভিযোগটা হবে স্পেসিফিক, সেরকম অভিযোগ দেন, আমরা আগাবো আপনাদের কাছে যদি থেকে থাকে। যদি আমরা এটা তদন্ত পর্যায়ে আছে, এখনই বলা যাচ্ছে না, এখনই বলা যাচ্ছে না। হ্যাঁ, না যথেষ্ট না, এটা যথেষ্ট না। আমরা আমাদের আদালতের রায়ের কপি পাঠালাম, আমরা শুধু পাঠালে হবে না, ওখানে নিশ্চয়ই আমি যদি ন্যাশনাল ক্রাইম এজেন্সির কথা বলি, যদি ধরে নিই যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, তাহলে সেক্ষেত্রে এই টাকাটা কিভাবে সেই দেশে ঢুকে কোথায় কোন অবস্থানে কোন ব্যাংকে গিয়েছে বা কোন সম্পদে পরিণত হয়েছে সেটা তাদেরকে সেখানে প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ করে দেখাতে পারলে তারপরেই আমরা আদালত থেকে আমাদের সম্পদ ফিরে পাওয়ার কিংবা আমাদের মালিকানা প্রতিষ্ঠা হওয়ার মতো একটি
একটি সুযোগ পাবো। বিদেশের ওই এজেন্সিটা জি 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 জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন যেমন কতগুলি দেশ আছে, ক্যামেন আইল্যান্ড, আমাদের কিছু প্রপার্টি সেখানেও চলে গেছে, ওগুলি ট্যাক্স হেভেন। আমরা এখনো আমরা সেখানে পৌঁছতে পারি নাই, আমরা আগাবো। আমার একটা বিষয়, যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে আমরা যদি পাশে আমাদের একেবারে নিকটতম প্রতিবেশী দেশ ভারতে এখন যারা অবস্থান করছে নিশ্চয়ই তারা অর্থ ব্যয় করে তারা যাচ্ছেন, কিন্তু কেউ থাকার সুযোগ নেই, বাংলাদেশ থেকে যারা পালিয়ে গিয়েছে। একটা সময় স্যার আমরা জানতাম যে ভারতে বাংলাদেশ থেকে প্রচুর টাকা হুন্ডি হয়েছে, হুন্ডিটা আপনাদের দেখা একটা বিষয়। এবং একেবারেই পুরো ঢাকায় যে কিছু ব্যবসায়ী মানবী রয়েছেন তাদের উপর হুন্ডিটা বেশি হয়। এবং যদিও কথাটা বলা ঠিক না, মানে সংখ্যালঘু যাদেরকে আমরা বলি এরকম একটা সংখ্যা, আমার মনে হয় লেখকটা ঠিক হচ্ছে না। এই টাকাটা তারা সাধারণত হুন্ডি করে ম্যাক্সিমাম চাকরিবাজারের জায়গাটা তার একেবারে হুন্ডির একটা সর্বরাত, কখনোই আমার মনে হয় জায়গাটায় কোন প্রকার নজরদারি করে এবং টাকাটা পাঠানোর একটা বড় জায়গা ওখান থেকে এদিকে নজর দেয়। যেহেতু আপনারা আমার মনে হয় আপনি এই তথ্যটা দিয়ে আপনি খুব ভালো করেছেন, কারণ আজকের এই আমাদের এই পর্বটি শুধু যে দুদকের জন্য তা তো না। এটা আমার ধারণা আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান যারা আছে তারা দেখছেন, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এটা পর্যবেক্ষণ করছে। সবকিছু মিলে আমরা যদি ধরা যাক তাঁতিবাজারের উপর যদি আমরা একটু নজরদারি করি, হয়তো এটা কমিয়ে আনতে সক্ষম হবো। এটা খোলামেলা হবে, শুধু তাঁতিবাজার কেন, আমি তো গুলশানেও হয়, অনেক জায়গাতেই হয়। এবং ওই দিক থেকে বেশি হওয়ার একটা নানান মানুষ জানে, আমাদের মতো আপনি হয়তো জানবেন যে তাঁতিবাজারের সহ এই পুরো টাকার একটা বড় আমরা পাশের কাছে টাকাটা আমরা এটা অনুসন্ধান আমরা শিগগিরই করবো, কারণ আপনি এটা বলে ভালো করেছেন। আর পাশের দেশে এখন অনেকেই অবস্থান করছেন, বিনা পয়সায় নিশ্চয়ই তারা খাওয়াচ্ছে না, টাকাটা প্রকারান্তরে বাংলাদেশ থেকে কোনো না কোনো ভাবে যাচ্ছে, অথবা আগে তারা যে টাকা নিয়ে গেছেন সেই টাকা ব্যবহার করছেন। আমাদের এখানেও আরেকটু নজরদারি আমাদের বাড়াতে হবে। ভারতের সাথে আমাদের একটা মানে আইনগত একটা সুযোগ আছে, সেটা হচ্ছে ভারতের সাথে 2011 সালে তৎকালীন সরকার প্রত্যাবর্তন চুক্তিটা করে। সেই চুক্তিতে আমরা যদি সামনে এগিয়ে যাই, ডিপ্লোম্যাটিক্যালি আমরা যদি ঠিক ভালোভাবে আমাদের কার্ডটা খেলতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের অপরাধীদের ফিরিয়ে আনতে সক্ষম হব। লন্ডনে তিনজন মন্ত্রী দেখা গেছে, আব্দুর রহমান এবং তারা যেহেতু এখানে অবস্থান করছে, তাহলে তো তারা বাংলাদেশ যদি সে দেশে অবস্থান করে বিদেশি নাগরিক হিসেবে মন্ত্রিত্ব তারা করেছে এবং তারা এই বিষয়ে আমরা দুদক থেকে খুব স্পষ্ট ভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা লিখেছি যে আমরা মনে করি, এক খোলামেলা ভাবেই বলি, আমরা মনে করি দ্বৈত নাগরিকত্ব, এটা মূলত দ্বৈত নাগরিকত্বের ভালো দিক মন্দ দিক অনেকটাই আছে। মন্দ দিকটা হচ্ছে এটা মানি লন্ডারিং এ অনেক ক্ষেত্রে সহায়তা করে। সেক্ষেত্রে আমরা বিশেষ করে সরকারি কর্মচারীদের আমরা তালিকাও আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে চেয়েছি যে অন্তত এটাতে আমাদের এই লন্ডারিংটা, এই টাকা পাচার হওয়াটা হয়তো খানিকটা কমে আসবে। আর আপনার যে ছবির কথা বলছেন সেই ছবি আমারও চোখে পড়েছে, এবং অস্বীকার করার কোনো উপায় নেই যে তারা ওখানে বহাল তবিয়তই আছেন। তো আমরা যদি আমাদের আইনগত কার্যক্রম ভালো চালাতে পারি, তখন দেখা যাবে কি হয়। আচ্ছা, আজকে আমি একটু শেষ করি। আমাদের হাতে